দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলতে চাই রোহিঙ্গা সমস্যা নিয়ে। আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। আছেন জনাব আসিফ মুনির, তিনি অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ। আছেন জনাব মোহাম্মদ নূর খান, মানবাধিকার কর্মী, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, তিনি সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই মেজর এমদাদ, আপনার কাছে আসতে চাই। গত বছর প্রধান উপদেষ্টা এক ধরনের আশার কথা বলেছিলেন যে পরের ঈদ হয়তো রোহিঙ্গারা নিজ দেশে করতে পারবে। এখন মিয়ানমারের ভেতরে যে পরিস্থিতি, তার মধ্যে আবার নির্বাচনেরও আলাপ চলছে, সব মিলিয়ে সেই আশাবাদ আজকের দিনে দাঁড়িয়ে কতটুকু বাস্তবসম্মত? ধন্যবাদ। আশার পরিবর্তে একটা জিনিস লক্ষণীয়, মিয়ানমারের অর্থাৎ রাখাইন অঞ্চলের অবস্থা আগের থেকে আরো সংকটময় হয়ে উঠেছে এবং বিষয়টা জটিল থেকে জটিলতর হচ্ছে। গত বছর যখন রোজার সময়ে যখন জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের সাথে ইফতারে মিলিত হন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত থেকে রোহিঙ্গাদের আশ্বস্ত করেছিলেন যে তারা পরবর্তী তাদের স্ব বাড়িঘরে গিয়ে করবেন, সেটা একটা যেরকম আশার আলো আমরা দেখেছিলাম। একই সাথে কিছুদিন পরেই তারপরে আপনার ব্যাংকক থেকে একটা ঘোষণা এসেছিল যে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাবে। তো দুটা কোনো আশাটাই একটাও আশা পূরণ হবে। প্রথমটা তো অ্যাকচুয়ালি তখনই আমি বলেছিলাম একটা কথা, বারবার বিভিন্ন আপনার সাথেও বোধহয় আলোচনা করতে, যে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে আসাটা খুব একটা প্রয়োজনীয় বিষয় নয়। কারণ আজকেও গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের যেটা বলেছিলেন, সমস্যাটারও মিয়ানমারের সৃষ্ট, মিয়ানমারকেই সেটা সমাধান করতে হবে। সুতরাং জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে কতজন রোহিঙ্গার সাথে ইফতার করলেন বা মিলিত হলেন, দ্যাট ইজ নট এ ম্যাটার। ওটা কোনো আমাদের জন্য আশা কোনো বহন করে আনে। বা উনি যদি এখানে না এসে যদি নেপিডোতে গিয়ে মিয়ানমার সামরিক বাহিনীর অর্থাৎ সামরিক জান্তাকে এনগেজ করতে পারতেন, তাদেরকে এই কথাটা বলা উচিত ছিল, যেটা কালকে উচ্চারিত হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। সেটা সেখানে উচ্চারিত হলে যে সমস্যাটা তোমরা সৃষ্টি করেছ, সুতরাং এই সমস্যা সমাধানের দায়ভার তোমাদের। তো সেই ধরনের কোনো কিছু হয় নাই। এবারও যে সম্মেলন হচ্ছে সেখানে বহুপাক্ষিক, আমি স্পষ্ট করে একটা কথা আপনার ওখানে বলতে চাই, যে কথাটাই আপনার অনুষ্ঠান নামে মুক্তবাদ, সেজন্য মুক্ত কণ্ঠেই বলছি। এটা বহুপাক্ষিক কোনো বিষয় নয় যে সমাধান। বহুপাক্ষিক থেকে আমাদের জন্য সাহায্যের হাত আসতে পারে, সাহায্য বাড়াতে পারে। সমস্যার সমাধানের জন্য দ্বিপাক্ষিক, বড়জোর ত্রিপক্ষীয় হতে পারে। বহুপাক্ষিক দিয়ে কখনো পৃথিবীর কোনো সমস্যার সমাধান হয়নি। এটা অতি সম্প্রতিও আমরা দেখেছি ইউক্রেন নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে, সেখানে বহুপাক্ষিক, কিন্তু তারপরও পরবর্তী যেটা হবে সেটা হয়তো বড়জোর ত্রিপক্ষীয় হবে সমস্যার সমাধানের জন্য। এখানে ইউরোপীয় ইউনিয়ন আসছে না, ন্যাটোকে আসছে না, বাট একই ক্ষেত্রে এটা আমাদের এখানেও প্রযোজ্য। বহুপাক্ষিক বিষয় থেকে যেমন আমরা শুনেছি গতকাল এইসব অনুষ্ঠান থেকে, যেমন একটা শুনেছি পরবর্তী রাউন্ড হবে জাতিসংঘের, তৃতীয় রাউন্ড হবে দোহাতে। বাট একটা জিনিস এখানে অনুপস্থিত, সেটা হচ্ছে যারা এটার জন্য দায়ী আমরা চিহ্নিত করছি, মিয়ানমারকে আমরা এ পর্যন্ত এটা কার্যকরভাবে আমরা এনগেজ করতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতা। মধ্যখানে আমরা কিছু আরো আমি বলবো যে কিছু নেতিবাচক বিষয় আমরা মিয়ানমার কর্তৃক অর্থাৎ নেপেডোকে দিয়েছি। সেটার ফলশ্রুতি হচ্ছে এটা হয়তো আলোচনা হচ্ছে না, আমাদের ওখানে রাষ্ট্রদূতের অনুপস্থিতি এবং ডিফেন্স অ্যাডভাইজারের অনুপস্থিতি, এগুলো আমাদের জন্য এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যারা বিষয়গুলোকে দুতিয়ালি করবে, সেখানে অনৈতিক পর্যায়ে মিয়ানমার সামরিক জান্তার সাথে কথাবার্তা বলার চেষ্টা করবে, সেখানে সেই পক্ষে কি হচ্ছে সেই সংবাদগুলো আমাদের এখানে প্রেরণ করবে, সেটার থেকে কিন্তু সেটা অনুপস্থিতি আমরা একেবারেই আমাদের চোখের সামনে ভাসছে। কিন্তু মেজর এমদাদ, এখানে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখানে তো আরাকান আর্মি একটা বড় শক্তি, সাম্প্রতিক সময় একটা গুরুত্বপূর্ণ রেল ব্রিজ তারা উড়িয়ে দিয়ে এক ধরনের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আসলে কেন্দ্রের দিকে। এই মুহূর্তে তাহলে আরাকান আর্মির সাথে বাংলাদেশের হিসেব নিকেশটা কি হবে? সেটা আমি একেবারেই বলবো যে আন্ডারকারেন্ট অনেক কিছু থাকে।
পৃথিবীতে। সেটা কূটনৈতিক আন্ডারকারেন্ট হতে পারে, সেটা অন্যান্য ধরেন গোয়েন্দা ভিত্তিক অনেক কিছু হতে পারে। যেহেতু আরাকান আর্মি একটা নন স্টেট অ্যাক্টর, তার সাথে একটা সভরেন কান্ট্রি সরাসরি কোনো ধরনের লেনদেন যদি সেটা প্রকাশ্যে, এটা একেবারে অনুরূপকৃত। কয়েকদিন আগে আইসিজে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ অযাচিতভাবে একটা রিপোর্ট উপস্থাপন করেছে যে সেখানে রোহিঙ্গা বিষয়টা আলোচনা করতে গিয়ে বাংলাদেশকে তারা উপদেশ দিয়েছে আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ এস্টাবলিশ করার জন্য। একই সাথে আরো একটা যেটা বলেছেন হাইলি অবজেকশনেবল তাদের, সেটা হচ্ছে তারা বলছে অচিরেই রোহিঙ্গা এবং আরাকান আর্মির মধ্যে একটা সংঘাত আসন্ন, এইসব কথাবার্তা বলেছে। কিন্তু দেখা যাচ্ছে আরাকান আর্মির সাথে যেই সাজেশন দিচ্ছে, আরাকান আর্মির সাথে একটা আপনি সার্বভৌম দেশ বা আমরা মধ্যখানে এই যে জোরসোরে একেবারেই আমাদের বিভিন্ন উপদেষ্টা কেউ বলেছেন আমাদের করিডোরের কথাবার্তা হয়ে গেছে, সেটা অল্প দুই একটা পয়েন্টের জন্য, আরেকজন বলছে করিডোরের ব্যাপার। আবার মাননীয় আমাদের আরেকজন আমাদের প্রধান প্রেস যিনি সেক্রেটারি, তিনি বলেছেন যে এই ধরনের কোনো কিছুই হয়নি। এবং পরবর্তীতে আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললেন না, এই ধরনের কিছুই হয়নি। বাট মিয়ানমার সামরিক জান্তার সাথে যেসব মেসেজ গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ আরাকান আর্মির সাথে মরিয়া হয়ে এক ধরনের যোগাযোগ, যেটা তাদের স্বার্থের পরিপন্থী। এই কথাটাও আমি অনেকবার বলেছি যে আরাকান আর্মি কিন্তু নিজেদের কখনো এ পর্যন্ত স্বাধীন সত্তা হিসেবে কোথাও ঘোষণা করে নাই। তারা একটা লুজ ফেডারেশনে থাকার জন্য তাদের এই সংগ্রাম। এবং আরেকটা জিনিস আমরা সবসময় ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আরাকান আর্মির মূল শক্তি কেন্দ্র হচ্ছে বা তাদের সদর দপ্তর হচ্ছে এখনো পর্যন্ত চীন স্টেটের, মিয়ানমারের চীন স্টেটের প্লাটো। এবং চীন ন্যাশনাল আর্মি এবং তাং আর্মি এবং কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এবং আরাকান আর্মি একই সূত্রে গাঁথা, একই শক্তি দ্বারা তারা উদ্বুদ্ধ বা শক্তিমান হয়েছে। সেখান থেকে যেরকম হবে, যেভাবে তারা পরিচালিত হবে, সেইভাবেই পরিচালিত। সেই সূত্রে চীনকেও আমরা কিন্তু ইফেক্টিভলি এখানে এনগেজ করতে পারি নাই। চীন, বাংলাদেশ এবং মিয়ানমার একটা প্ল্যাটফর্ম হয়েছিল, সেটাকে আমরা এগিয়ে নিতে পারি নাই। সেটা হলে একটা এখানে আশার বাণী বা আশা আমরা দেখতে পেতাম। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আবারও মেজর ইমদাদ, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে জনাব আসিফ মুনির আপনার কাছে আসতে চাই। এই মুহূর্তে একটা বড় সংকট দাঁড়াচ্ছে আসলে, যে রোহিঙ্গারা বাংলাদেশে রয়েছেন তাদের ভরণ পোষণ আসলে কিভাবে চলবে, এবং সেটাকে কেন্দ্র করে বৈশ্বিক সমর্থন আদায়ের যে চেষ্টা বাংলাদেশ করছে সেটা কতদূর ফলপ্রসূ হলো, সেটা একটা প্রশ্ন। এবং সেটা যদি না হয় তাহলে আসলে বাংলাদেশের সামনে কি ধরনের সুযোগগুলো থাকছে? হবে বলেই আমরা আশা করি, তবে হ্যাঁ বলা যাচ্ছে না। তবে এটা যে এই যে আন্তর্জাতিক সম্মেলন দুটো হতে যাচ্ছে, এখানে একটা আলোচনা তো সেটা থাকবেই। যেটা হয়েছে যে আর্থিক যে সংকটটা, সেটা কিন্তু গত কয়েক বছর ধরেই ছিল। প্রতি বছরে যে পরিকল্পনা হয়, এখানে বিগত সরকারের একটা কর্মকৌশল বা একটা কৌশল ছিল যে প্রতি বছরের জন্য 1 বছর করে পরিকল্পনাটা করা। আন্তর্জাতিক মহল কিন্তু এর আগেও চেয়েছে যে কয়েক বছরের পরিকল্পনাটা করলে তাহলে ফান্ডিংয়ের জন্য যে ড্রাইভটা দিতে হবে, তাহলে একসাথে একটু বেশি ড্রাইভ দেওয়া যায়, হয়তো কমিটমেন্টও সেভাবে আসতে পারে। সেটার কারণে যেটা হয়েছে যে প্রতি বছরের জন্য একটা পরিকল্পনা হয়েছে এবং সেইখানে প্রতি বছরই কিছুটা ঘাটতি থেকে গেছে। ওইটা অ্যাকুমুলেট হচ্ছে, আস্তে আস্তে এটা জমতে জমতে একটা জায়গায় এসছে। তার পাশাপাশি এই বছর বিশেষ করে ট্রাম্প সরকার আসার পরে মার্কিন যে অর্থায়নের জায়গাগুলো, সেখানে যে সংকটটা তৈরি হচ্ছে, তাতে এই চাপটা আরও এসেছে। যেটা শুনছিলাম যে এবছরে একটা বড় ধরনের ঘাটতি এই বছরের জন্যই আছে। এখন যদিও বছরের প্রায় এখন আমরা শেষার্ধে চলে আসছি, এখন সেখানে অলরেডি কিন্তু সামনের বছরের পরিকল্পনাটা শুরু হয়েছে। এখন একটা যেটা হয় যে এই ধরনের যে কোনো সংকটের ক্ষেত্রে, আর এখানে তো মানে এটা বলা হয় যে মানে একটা দীর্ঘায়িত সংকট, কাজে সেই দীর্ঘায়িত সংকটের ক্ষেত্রে কিছু কিছু প্রেডিকশন করা সম্ভব যে ঠিক আছে আমার সামনে কতদিনের জন্য কি ধরনের অর্থায়ন লাগবে, জনসংখ্যা বাড়ছে, অন্যান্য সংকট আছে, সব কিছুর পরেও একটা মূল্যায়ন করা সম্ভব যে কতটা দরকার হবে, এবং সেটার জন্য কিন্তু কন্টিনজেন্সি প্ল্যান থাকে। কাজেই এটা একেবারে এমন না যে বিশাল রকমের ধাক্কায় আসবে। তবে যদি এই এখন জিনিসটা হচ্ছে কি, যেহেতু এটার রাজনৈতিক সমাধান বলি, কূটনৈতিক সমাধান বলি, এটা বহুপাক্ষিক হোক, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, যাই হোক, কেউ খুব বেশি এখানে হয় ভূমিকা রাখছে না অথবা রাখতে পারছে না বা রাখার ইচ্ছে নেই। এইটাকে কিছুটা সামাল দেওয়া বা এটাকে একটা মোটামুটি একটা মানে নিজেদের গ্রহণযোগ্যতার সৃষ্টির জায়গা থেকে অর্থায়নের জায়গাটা হয়তো তারা করবে। কাজেই এরকমই বলবে যে হ্যাঁ ঠিক আছে, এটা মায়ানমারের দায়িত্ব বা মায়ানমারের দেখতে হবে কি করতে পারি, ঠিক আছে আমরা অর্থায়নের জায়গাটায় যাচ্ছি।
গতকালও এই যে 25 আগস্টের যে বর্ষপূর্তি 8 বছর বর্ষপূর্তি, সেখানে আমরা দেখলাম যে বেশ অনেকগুলো রাষ্ট্র যারা অনেকদিন ধরে অর্থায়ন করছে, স্ক্যান্ডিনেভিয়ান কিছু দেশ আছে, ইউরোপিয়ান বেশ অন্যান্য আরও কয়েকটা দেশ আছে, তারা একসাথে একটা যৌথ বিবৃতি দিয়েছে যে আমরা বাংলাদেশের পাশে আছি। এখন এই পাশে থাকার ব্যাপারটা কিন্তু আমরা বুঝি, একটা হচ্ছে অর্থায়নের জায়গাটায়, এবং অন্যান্য যে জায়গাটায় সেখানে হচ্ছে যে এক ধরনের একটা লুকওয়ার্ম একটা ব্যাপার, যে খুব একটা কোমল এক ধরনের একটা সাথে থাকার ব্যাপারটা, যে হ্যাঁ বাংলাদেশ যেভাবে এগিয়ে যেতে চায় আমরা সেটা করবো। এর বাইরে যে তারা কিছু চেষ্টা করে না কখনো তা না। যখন জাতিসংঘের বিভিন্ন আলোচনায়, যেমন একটা থার্ড কমিটি আছে, এরকম কয়েকটা জায়গায় নিউ ইয়র্ক হোক, জেনেভা হোক, যখন রোহিঙ্গা বিষয়ে আলাপ হয়, ইউরোপের অনেকগুলো দেশ আছে বা যারা রোহিঙ্গাদের ব্যাপারে সহানুভূতিশীল, এরকম অনেক রাষ্ট্রই সেই সমর্থনটা দেয়। কিন্তু ওইটা তো আসলে অনেকটা টেবিল টকের মধ্যে থেকে যায়, ওটার ভিতর থেকে তো খুব বেশি কোনো কিছু আগায় না। অর্থাৎ আমরা যদি প্রোঅ্যাক্টিভ কোনো ডিপ্লোম্যাসির কথা বলি, সেটা কিন্তু হয় না। কাজেই সেই জায়গা থেকে আমার মনে হয় না যে অর্থায়নের ব্যাপারে আসলে খুব দুশ্চিন্তা করার কিছু আছে। সেটার যে কন্টিনজেন্সি প্ল্যান এবং যে অর্থায়নের সম্ভাবনা আছে, যেহেতু দুটো বৈঠক হচ্ছে এবং এটা কোনোভাবেই সম্ভব না যে আলোচনা শুধুমাত্র এটার একটা মানে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারটা আলাপ করবে এবং অর্থায়নের ব্যাপারে কোনো আলাপ হবে না, এটা একেবারেই সম্ভব না। সেইটাই আমাদের দেখতে হবে যে আসলে এই কমিটমেন্টটা কী পরিমাণে আসছে, সেটা কি একটা সাময়িকভাবে এটাকে মোকাবেলা করার ব্যবস্থা, নাকি একটু দীর্ঘায়িত হবে। দীর্ঘায়িত হলে ভালো হয়, এই আর কি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে এখন পর্যন্ত যেভাবে মার্কিন অর্থায়ন বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হচ্ছে, সেই ঘাটতি আসলে কোথা থেকে পূরণ হবে? সেই ঘাটতি পূরণ করার জন্য ওই যে ওখানেও কিছুটা কন্টিনজেন্সি প্ল্যানের জায়গাটা তৈরি হচ্ছে। আমরা যেটা দেখেছিলাম যে একটা বিবৃতি কিন্তু এসেছিল যখন ট্রাম্প সরকার এরকম ঢালাওভাবে সারা বিশ্বে একটা ইউএসএআইডি এবং অন্যান্য যে ঘোষণাটা এসেছিল, তারপরে কিন্তু তারা আবার এটা বলেছে যে রোহিঙ্গাদের ব্যাপারে বা এরকম কিছু কিছু ক্ষেত্রে অর্থায়নের কিছু জায়গাটা ওপেন থাকবে। এবং ওই সময় আমরা দেখেছিলাম যে বিশেষ করে তাদের যে খাদ্য সহায়তাটা দেওয়া হয় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে, প্রথমে পরিবারভিত্তিক যেই অর্থায়নটা ছিল অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছিল, তারপর ওটাকে আবার একটু বাড়ানো হয়েছে। কাজে এইটা অন্যান্য যেই সংস্থাগুলো বা অন্যান্য যে দেশগুলো আছে, তারা এটা আমরা বলতে পারি যে এটা সাময়িক একটা সমাধান। এটা যদি এভাবেই যদি মার্কিন পলিসিটা থাকে, ভবিষ্যতে এটার একটা অবশ্যই বড় চাপ পড়বে। কারণ এমনকি যেসব আন্তর্জাতিক সংস্থাগুলো বা জাতিসংঘের সংস্থাগুলো কাজ করছে এখানে সমন্বিতভাবে, তাদেরও একটা বড় অর্থায়ন কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে। কাজে সব জায়গাতেই চাপ পড়বে। আর আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক সংকটগুলো, অন্যান্য যে সংকটগুলো রয়েছে, সেখানেও তো একটা অর্থায়নের জায়গা রয়েছে এবং সেখানে এটা একটা মানে আমরা যদি বলি যে আঞ্চলিক ভূ রাজনীতি, বিশ্ব ভূ রাজনীতির অংশ হিসেবে এখানে এক ধরনের একটা প্রায়োরিটাইজেশন হবে যে কাদেরকে বেশি প্রয়োজন হবে। এখন তাৎক্ষণিকভাবে যেমন এখন আমরা শুনছি যে গাজায় দুর্ভিক্ষের মতো অবস্থা হচ্ছে, ইউক্রেন আছে, আফ্রিকার কিছু কিছু দেশ আছে, সেই তুলনায় এখানে যদি মোটামুটি চলমান একটা পরিস্থিতি থাকে যে খুব জটিল সংকট তৈরি হচ্ছে না, তাহলে এটার কিছুটা একটা গো স্লো জায়গা তৈরি হতে পারে ফান্ডিংয়ের জায়গায়। যদিও এখন পর্যন্ত এখানে মার্কিন যুক্তরাষ্ট্র মানে কতটা কি করবে সেটার খুব বেশি নিশ্চয়তা নেই, সেই জন্য আসার জায়গাটা এখনও দেখা হচ্ছে যে ঠিক আছে এরা হয়তো ওই যে কিছু কিছু করে যদি ছাড় দেয়, এরকম একটা জায়গা। জি, ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক সময়ে এই মিয়ানমারের যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন শক্তিগুলোর যে স্বার্থ, সেখানে চীন যেমন রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মতো করে বর্মা অ্যাক্ট করলো, এখানে কি আসলে এই বিভিন্ন শক্তির স্বার্থেই যুদ্ধটাকে জিইয়ে রাখা হচ্ছে, যার ভুক্তভোগী দিনের শেষে বাংলাদেশ হচ্ছে? দেখেন, ভূ রাজনীতির দিকটা যদি চিন্তা করি তাহলে এইটাকে আমরা ফেলে দিতে পারিনি, বিষয়টা এরকমই। কিন্তু তার চেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আমরা শুরুর থেকে প্রায় প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে আমরা যতটা না পদক্ষেপ গভীরে নেওয়ার চিন্তা করেছি, তার চেয়ে বেশি ছিল আমাদের কথার কথা। যেমন শুরুতে যে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিলাম, সেখানে কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলার ছিল, তখনও তোলা হয়েছে এবং পরবর্তীতে এই সরকারের সময়ও মাননীয় প্রধান উপদেষ্টা গেলেন এবং তিনি বাদকাবাদ বলে ফেললেন যে আগামী ঈদ আপনারা ওখানে করতে পারবেন। আসলে বাস্তবসম্মত ছিল কিনা এইসব চিন্তা কথাবার্তা, সেই জায়গাটিতে কিন্তু এখন পর্যন্ত একটা ছেদ রয়ে গেছে। আর আপনি যেটা বললেন যে ভূ রাজনীতির যে ব্যাপারটা, এখানে চীনের ব্যাপার, আমেরিকার ব্যাপার, ভারতকে কিন্তু আপনি বাদ রাখতে পারবেন না, রাশিয়াকেও কিন্তু বাদ রাখতে পারবেন না। সুতরাং এই চারটি দেশ একই মেরুতে আসার সুযোগ খুব কম। অন্ততপক্ষে যে কয়টি দেশকে আপনি আনতে পারেন, সেই জায়গাটিতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো জাতীয় প্ল্যান আছে কিনা এই ব্যাপারে। এটা
আমরা এখনো কোনো নীতিমালা নির্ধারণ করতে পেরেছি কিনা বা কোনো পরিকল্পনা আগামী 5 বছর বা 2 বছরের জন্য রোহিঙ্গাদেরকে আমরা কিভাবে দেখব, তার সমস্যাটা কি, তার সমস্যার সমাধান করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কোন কোন দেশকে আমার অগ্রাধিকার দিতে হবে, এর কোনো বিষয় আমাদের আছে কিনা। আমার জানা মতে, আমি ওখানে যেহেতু কাজ করেছি, আসিফ মনিরও ছিলেন ওখানে, আমরা যেটা অনুধাবন করেছি তখনও এখন একটু দূরের থেকে করলেও, সেটা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে এক এক সময় এক এক ধরনের প্রস্তাবনা বা এক এক ধরনের পদক্ষেপ নেওয়া হয়, এবং যে পদক্ষেপ বা যে প্রস্তাবনা নিয়ে আমাদের সরকারি যে কয়টি সংস্থা বা সংগঠন ওখানে কাজ করে তারাও কিন্তু স্পষ্ট কোনো ধারণা রাখে না। ফলে যেটা হয় যে এটা অ্যাড্রেস করার জন্য আমরা কিন্তু খেই হারায় ফেলি। অর্থাৎ উপরের থেকে এমন কোনো নির্দেশনা পাওয়া যায় না যে এই নির্দেশনার ভিত্তিতে আমাদের যে কম্পোনেন্টগুলো ওখানে কাজ করে তারা একই সুরে কাজ করতে পারে। যেমন ধরেন, একটা ছোট্ট উদাহরণ দিই। 25শে আগস্ট 1918 বা 19 সাল বিশাল যে সমাবেশটা প্রথম করার পর এইটা নিয়ে যেই ধরনের প্রোপাগান্ডা ওয়ার্ক শুরু হয়ে গেল, এটি কল্পনার বাইরে। ফলশ্রুতিতে দেখা গেল যে রোহিঙ্গাদের উপরে এক ধরনের এটাকে কি বলবো, কোণঠাসা করে ফেলা বা এক ধরনের নিপীড়ন, নির্যাতনের চেষ্টা করা হলো, এবং তাদের যে সমস্ত সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো ছিল তাদেরকে দমিত করা হলো, তাদেরকে সংকুচিত করে ফেলা হলো, এবং সন্ত্রাসীরা তাদের একটা নেতাকেও মেরে দিল। এবং এই যে ব্যাপারগুলো হলো, এইটার সাথে মানে অনেক কিছুকে কিন্তু মিলিয়ে দেখা যায়। ভূ রাজনীতির সাথেও কিন্তু এই সম্পর্ক, মানে এই ঘটনাগুলোর কিন্তু সংশ্লিষ্টতা থাকতে পারে, উড়ায় দেওয়া যাবে না। আজকে যে সম্মেলন হচ্ছে, যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা বা সম্মেলন যে ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছে এবং আমাদের নেতৃত্ব যারা দিচ্ছেন এই বিষয়ে, তাদের যে কথাবার্তা শুনছি, আমার কাছে কিন্তু আমি যে খুব বেশি আশাবাদী হতে হয়, কিন্তু যে খুব বেশি ভরসা করতে পারছি এটা বলার সুযোগ আমার মনে হয় নেই। বরং আমার কাছে যেটা মনে হচ্ছে, হ্যাঁ, অন্ততপক্ষে সবাইকে নিয়ে এখানে একটা আলোচনা করতে পারছি, এরপর আরও 2টা জায়গায় আলোচনা হবে, এইটুক। এর বেশি যে খুব বড় কিছু আসবে আমার কাছে এটা মনে হয় না। বিশেষ করে স্থায়ী সমাধানের ক্ষেত্রে যেটা হতে পারে যে এই রোহিঙ্গাদের যে ভার আমরা বহন করছি, সেই ভারটা আমরা হয়তো কিছুটা ডিস্ট্রিবিউট করে দিতে পারবো অন্যান্য দেশের সাথে। সেটা হচ্ছে এদের লালন পালন বা এদের মানে এদের খাদ্য সাহায্য বা অন্যান্য সাহায্যের ক্ষেত্রে হয়তো দায় দায়িত্বটা আর একটু বিস্তৃত করতে পারবো। কিন্তু তাদের ভার কেবলমাত্র বাংলাদেশেরই, অন্যান্য দেশ কেন নেবে না, মানে তাদেরকে স্থান দেওয়ার ব্যাপারে? দেখেন, আমি জানি না আমরা কতটুকু এই ব্যাপারে খবর রাখি। ইতিমধ্যে কিন্তু বেশ উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু রোহিঙ্গাকে বিভিন্ন দেশে, তৃতীয় দেশে নেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু আবডালে থেকে যাচ্ছে, প্রকাশ হচ্ছে। কেমন সংখ্যা হবে সেটা? সংখ্যাটা আমি না বলতে পারলো। আমি আমেরিকায় যে অনেককে দেখেছি ওখানে রিসেটল হয়েছে, আমি অনেককে পেয়েছি, বেশ কয়েকটা শহরে পেয়েছি। সেটা এই যে 13 লাখের তুলনায় কি খুব নগণ্য নয়? খুব নগণ্য, কিন্তু এইটাকে গতিশীল করার জন্য আমাদের যে দায়িত্বটা ছিল সেটাও তো আমরা পালন করছি না। সেটা কি আলোচনায় আদৌ আছে যে তৃতীয় দেশে নেওয়ার ব্যাপারটা? এই জিনিসটা কেন যেন মানে চোখের আবডালে ঘটছে, এটা আমার কাছে খুব অবাক লাগে। যেমন ধরেন, আমাদের দেশ থেকে নেওয়ার ক্ষেত্রে যেই প্রসিডিওর মেনটেন করতেছে এত দীর্ঘায়িত করা হচ্ছে, যেটার অনেক ক্ষেত্রে কিন্তু বাধা আমরাই দিয়ে ফেলছি। যেমন ধরেন, আপনার মনে আছে একটা আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের কয়েকজন প্রতিনিধিত্ব করতে গিয়েছিল, সেটা নিয়ে প্রশ্ন উঠলো যে তারা কোন পাসপোর্ট গেল, কিভাবে গেল। এই প্রশ্ন সরকার যারা চালান তাদের ভিতর থেকেও আসছে। আপনি অবাক হয়ে যাবেন, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যে একটা লোক যেতে পারে সেই ধারণাই আমাদের ছিল না, মানে আমাদের নেই। মানে এটা দুঃখজনক। জি, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব আসিফ মনির আপনার কাছে। যে প্রসঙ্গে খানিকটা আমরা আলোচনা করছিলাম, মিয়ানমারের অবস্থার উন্নতির যেহেতু কোনো লক্ষণ নেই, অন্যান্য দেশ কি আসলে রোহিঙ্গাদের স্থান দিতে পারে কিনা বা কতটুকু দিচ্ছে এখন পর্যন্ত?
যেটা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা, সেটা একটা প্রক্রিয়াগত জায়গা ছিল, কিন্তু বিভিন্ন সময়ে আমরাও এটাকে ঠিক বিভিন্নভাবে হ্যান্ডেল করেছি। একটা আছে যে ওদের যেই ওদের স্টেট ডিপার্টমেন্টের যে প্রক্রিয়াটা আছে শরণার্থীদের জন্য, সেটার মাধ্যমে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট, এটা একটা বিশ্বব্যাপী একটা প্রক্রিয়া আছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রই সেটা সমন্বয় করে বা করেছে। এটা প্রথম হয়েছিল রোহিঙ্গাদের ক্ষেত্রে 2010 সালে। তারা UNHCR, IOM এদের সাথে সমন্বয় করে প্রায় 1000-এর মতো, খুব বেশি না, এবং এটা হচ্ছে কিন্তু এই ইনফ্লাক্সের আগের কথা, 2010 সালে। তারপরে ওই সময় তৎকালীন সরকারই এটাকে বন্ধ করে দেয়, বাধা দেয়, যে এটার কারণে যদি আরও ঢল নামে রোহিঙ্গাদের, যে এটার সূত্র ধরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করতে পারে। যদিও ওই প্রক্রিয়াটার কারণটা ছিল ভিন্ন, যে যারা জরুরি ভিত্তিতে যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে যাওয়া। তারপরে যেটা হচ্ছে যে বিগত কয়েক বছরের মধ্যে সেটা হয়েছে, কিন্তু বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে রাষ্ট্রীয়ভাবে বা রাজনৈতিকভাবে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, এরকম একটা ছিল যে এদেরকে যদি কোনো তৃতীয় দেশে নিতে হয় তাহলে সব নিয়ে যাওয়া হোক, এই ধরনের কিছু বক্তব্য এসেছে, কিন্তু সরাসরি কিন্তু এনগেজমেন্ট হয়নি, অর্থাৎ আলাপ আলোচনা হয়নি। তো এই প্রক্রিয়াটা চলমান আছে। বা ডক্টর ভাই যেটা বলছেন, আমি যেটা সাম্প্রতিককালে জানি, বিশেষ করে ট্রাম্প সরকার আসার পরে, যেহেতু তারা অভিবাসন বান্ধব না, শরণার্থী বান্ধব ওইভাবে না, এবং প্রায়োরিটি জায়গাটাও ভিন্ন। আমরা বর্তমান সময়ে যদি দেখি, ট্রাম্পের বিশ্ব শরণার্থী জায়গা থেকে বাংলাদেশের রোহিঙ্গাদের শরণার্থীর ব্যাপারটা তার প্রায়োরিটির মধ্যে নাই, রাডারের মধ্যে নাই। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এই এখন তৃতীয় দেশে যাওয়ার এটাকে হয়তো আলোচনার মধ্যে আর থাকবে না। এবং আমি যেটুকু জেনেছি যে এটা স্থগিতও আছে, কিছু হয়েছে ভাই যেটা বলছিলেন, এবং সেটা খুব বেশি না, মানে ওই 4 ডিজিটেও হয়তো হবে না এরকম আর কি, এবং খুব ধীর প্রক্রিয়ায়। তবে যেটা হয়েছে যে যারা এই বিশেষ করে গত 2-3 বছরের মধ্যে যাদের জীবন বিপন্ন হয়েছে ক্যাম্পে, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে বা বিভিন্নভাবে, অথবা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারবর্গকে কেস বাই কেস বেসিসে এদেরকে খুব লো প্রোফাইলে থেকে, এবং ডেফিনেটলি বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে এদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু অফিসিয়ালি কোথাও আমরা পাবো না, গণমাধ্যম বা অন্য কোথাও পাবো না, কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটা নিশ্চয়ই দুই সরকারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখানে ধরুন অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে, তাদের কি কোনো ভূমিকা থাকতে পারে? এইটার বিষয়টা হচ্ছে কি, এইটা যেটা হচ্ছে যে আমরা কেউ আছে, আমরা এটাকে বারবার বিভিন্ন সময় বলেছি যে এই প্রক্রিয়াটায় কোনো চিন্তা করতে কোনো বাধা নেই যে তৃতীয় আরেকটি দেশ, সেটা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশ হয়, সেটার একটা যুক্তিও এরকম আছে। যেমন আমরা এখানে বিগত সরকার সময় যেটা দেখেছি, ভাষাঞ্চরকে একটা এক্সপেরিমেন্ট হিসেবে যদি আমরা ধরি, এটার একটা ভালো এফেক্ট হিসেবে চিন্তা করা যেতে পারে, যে একটা আলাদা দ্বীপ এবং সেখানে যে একটা জনগোষ্ঠী থাকতে পারে, এবং এটা যদি অন্তর্বর্তীকালীন সময়েই যদি হয় যে ঠিক আছে তারা যতদিন নিজের দেশে ফেরত যেতে না পারছে, এরকম তো দ্বীপপুঞ্জ আরও অনেকগুলো দেশেই আছে, আমরা যদি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব জায়গায় ধরি। এবং মালয়েশিয়াতে যদি এরা বোটে পালিয়ে বেআইনিভাবে যাওয়ার চেষ্টা করে থাকে, এটা যদি একটা প্রক্রিয়ার মধ্যে যায়, যেটা শরণার্থীদের ব্যাপারে একটা বড় বিষয়, যে ভলেন্টারিভাবে তারা কোথাও যাবে, মালয়েশিয়ার সাথে যদি কোনো রকম আলোচনা হয়, এবং সেটাও আসলে এই যে আসিয়ান বললেন এরকমভাবেই কোনোভাবে হতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু রোহিঙ্গারাও এটার ব্যাপারে আপত্তি খুব বেশি করবে না। কারণটা হচ্ছে, যেমন আমরা কিন্তু প্রথমে 2017-18 সময় বলেছি যে এত লাখ লাখ মানুষ আসছে, এরা তো সারা দেশে ছড়িয়ে যাবে, সেই ভয়টা কিন্তু ছিল। কিন্তু সেটা আমাদের তখনও মনে হচ্ছে এই ভয়টা অমূলক, কারণ এদের মনস্তাত্ত্বিক জায়গাটা হচ্ছে এরা মিয়ানমার থেকে খুব বেশি দূরে যেতে চায় না। আরেকটা হচ্ছে যে এদের যে ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি আছে, কিছুটা রক্ষণশীল মুসলিম তারা, ভাষাগত যে জায়গাগুলো আছে, এবং মিয়ানমারের যে অবস্থানে তারা আছে, আশেপাশে সমুদ্র, নদী ইত্যাদি, সেই জায়গার থেকে কিন্তু তারা খুব বেশি দূরে যেতে চাওয়ার কথা না। সেই দিক থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সাথে অন্য জায়গার চেয়েও, যেমন থাইল্যান্ড বা অন্যান্য দেশের চেয়েও, এই দুটো দেশের সাথে কিন্তু কথা বলা যেত বা এখনও যায়। সেটা কখনো আমরা এগিয়ে আসেনি বা আন্তর্জাতিক মহলও আসেনি। এবং যখনই এই ধরনের কোনো আঞ্চলিক উদ্যোগ হয়, যখন এর আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গেলেন আসিয়ানে, আমরা ভাবছিলাম যে অন্তত এটা আলোচনার টেবিলে আসতে পারে, কিন্তু আসেনি। আমরা বাইরে থেকে তো অনেক সময় বলি, কিন্তু সেটা উচ্চ পর্যায়ের মনে হয় না যে তাদের আলোচনার মধ্যে এটা এসেছে। আন্তর্জাতিক যে সম্মেলন হচ্ছে সেখানেও হয়তো এটা আসবে কিনা আমরা জানি না, কিন্তু এটা কোনো অবাস্তব কিছু না। কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের জায়গাগুলোতে যে প্রক্রিয়াটা হয়েছে এই ধরনের শরণার্থীদের ক্ষেত্রে, সেটা কিন্তু একটা পার্মানেন্ট সেটেলমেন্ট, অর্থাৎ তারা স্থায়ীভাবে বসবাসের জায়গা। কিন্তু যদি এই অঞ্চলে সেটাকে চিন্তা করা যায়, ধরা যাক যে 2017-এর আগে 3 লাখের মতো তো এখানে ছিলই। এটা তো আমরা 2016 পর্যন্ত আমরা বলেছি যে প্রায় 3 বা 3.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে, এবং সেটা কিন্তু কোনো না কোনোভাবে সেটা একটা ব্যবস্থাপনা চলছিল। সেটা সংকটটা কিন্তু আমরা অতটা অনুভব করিনি, আমাদের বড়োভাবে এটার আলোচনাও তেমন হয়নি। তার মানে কি আমরা 3 লাখ 3.5 লাখ পর্যন্ত এটা ম্যানেজ করতে পেরেছিলাম তখন পর্যন্ত।
তাহলে এই বাকি যে এখন যদি বলা হয় যে আরও 10 লাখের মতো আছে বা হয়তো আরেকটু বেশি, টোটাল যদি 13-14 লাখের মতো হয়, এই 10 লাখের ব্যাপারে যদি আলাপ করা যায় তাহলে বাংলাদেশকে পুরোপুরি দায় ছেড়ে দিতে হবে না, যদি বাংলাদেশ নেগোশিয়েট করে যে আমরাও এর মধ্যে আছি, তোমরা এখানে পার্টিসিপেট করো। এইটা হচ্ছে যেটা একটু ভাবে বলছিলেন যে এখন পর্যন্ত আমরা যেটুকু জানি যে বাংলাদেশের কোনো কর্মকৌশলভাবে নাই এটার ব্যাপারে। অনেক সময় আমরা পিস মিল বেসিসে করছি, দ্বিপাক্ষিক আলোচনা হোক বা কোনো একটা আঞ্চলিক সম্মেলনে হোক বা এই আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনাটাও, যে এটা গত বছর আলাপ হয়েছে সেপ্টেম্বরে এবং সেটা থেকে একটা প্রস্তুতি পর্ব এখন হচ্ছে, কিন্তু এটার জন্য একটা মানে মোটামুটি মিড টার্ম লং টার্ম কোনো প্ল্যানিং কিন্তু নাই যে এটা কীভাবে সমাধান হবে। এটা তো একদিনের সমাধানের বিষয় না, 1 বছরের মধ্যে সমাধানের বিষয় না, এটার একটা দীর্ঘস্থায়ী প্রসেস চিন্তা করতে হবে। একটা উল্লেখযোগ্য দিক মনে হলো গতকাল, এবং সেটাও কিছুটা আমরা এর আগের ধারাবাহিকতার ছায়াটা দেখছি, যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন কক্সবাজারে, সেখানে এটা আমাদের গণমাধ্যমে দেখছি এসছে যে তিনি 7টি দফা উত্থাপন করেছেন। এটা আমার মনে হচ্ছে আমাদের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কৌশল বা স্ট্র্যাটেজি, আমি মানে ভালো অর্থেই বলছি, যে তাদের একটা কর্মকৌশল যে 5 দফা 7 দফা তারা উত্থাপন করেন। সম্ভবত আন্তর্জাতিক জায়গায় গেলেও নিউ ইয়র্কে এবং দোহাতে হয়তো সেভাবেই 7 দফাটা আসবে, এবং সেই 7 দফার মধ্যে একটা একটু উল্লেখযোগ্য জায়গা আছে যে একটা রোড ম্যাপ তৈরির প্রসঙ্গটা এসছে। বাকি সবই আগে গত কয়েক বছর ধরে এবং বিগত সরকারের প্রধানমন্ত্রীও যে বক্তব্য দিয়েছেন, এটা তো আসলে তৈরি করার একটা গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও আসলে হওয়ার উচিত না, কারণ সেটা আরও অন্য বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডার, কক্সবাজারেও কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের কথা বলা হচ্ছে আলাপ আলোচনায়। তো এই তো তারপরেও ওখানে 7টি দাবির মধ্যে একটা আছে যে একটা রোড ম্যাপ। রোড ম্যাপ এখন পর্যন্ত নাই, কোনো কর্মকৌশল নাই। 2013-তে একটা হয়েছিল, সেটা ছিল খুব সাময়িক একটা চিন্তাভাবনা, কিন্তু 2013-র পরে 2017-র ঘটনা তো আলাদা। এখন পর্যন্ত কিন্তু ন্যাশনালি কোনো রকম স্ট্র্যাটেজি বাংলাদেশের নাই। জি, ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে আসতে চাই। রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরের অবস্থা একটা সময় খুব বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কারণে সেখানে বেশ কয়েকটি হাই প্রোফাইল খুনের ঘটনাও আমরা দেখেছি। এরপরে সেই নিয়ে বোধহয় এই মুহূর্তে খুব বেশি আলোচনা নেই, কিন্তু পরিস্থিতির কি আসলে উন্নতি হয়েছে নাকি ব্যাপারটা আসলে দৃষ্টির অগোচরে চলে গেছে? দেখেন, পরিস্থিতির যে খুব বেশি উন্নতি হয়েছে এটা বলার মনে হয় সময় আসেনি, কারণ পরিস্থিতি বিবেচনার সাথে আপনার সময়কে বিবেচনা করতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা দেখেন, এই ক্রাইসিস নিয়ে যখন আমরা আলোচনা করি, আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে বাদ রেখে আলোচনা করি। আপনি দেখবেন, হ্যাঁ, মুখে মুখে আমরা রোহিঙ্গাদের বিষয়টা নিয়ে আলোচনা করি, কিন্তু রোহিঙ্গা ভয়েস কই? রোহিঙ্গাদের নিজস্ব বক্তব্যটা কোথায়? এই যে আপনার কথা বলছি আমরা, এখানে কিন্তু রোহিঙ্গাদের রিপ্রেজেন্ট আমরা করছি ভায়া মিডিয়া, রোহিঙ্গারা কিন্তু আসতে পারছে না। ঠিক এই রোহিঙ্গা ভয়েসটাকে সবসময় আমার কাছে যেটা মনে হয়েছে 17 সালের থেকে আমি লক্ষ্য করছি, আমরাও লক্ষ্য করছি, স্বাধীনভাবে তাদের ভয়েস রেজ করার সুযোগটা কোথায় যেন চাপা পড়ে যায়, কোথায় যেন সংকুচিত হয়ে যায়, সব যেন মেকি তৈরি করা এরকম মনে হয়। হ্যাঁ, একটা সময় রোহিঙ্গাদের ভিতরে একটা ভয়েস তৈরি হওয়ার চেষ্টা হচ্ছিল, যেটা মহিবুল্লাহর নেতৃত্বে। মহিবুল্লাহর হত্যাকাণ্ডের পরে সেইখানে স্বাধীনভাবে যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা এই ধরনের অর্গানাইজেশন গড়ে উঠবে বা গড়ে উঠতে সাহায্য করবে বা সহায়ক পরিবেশ তৈরি হবে, সেটা কিন্তু হয়নি কখনো। দেখেন, সবচেয়ে বড় যে জিনিসটা আমরা ভুল করছি, যেটার দায় একদিন আমাদেরকে নিতে হবে, শিক্ষা কি এমন কোনো বিষয় যেটা আপনি কৌটার ভিতর আটকায় রাখবেন? কিন্তু আমরা এই জনগোষ্ঠীকে শিক্ষার সুযোগ থেকে সরাসরি বঞ্চিত করছি। বলতে পারেন, হ্যাঁ, ওখানে তো স্কুল আছে, আরে ভাই, ওখানে স্কুলে আর্ট করে আর ABCD পড়ায়, এর বাইরে কিছু নাই। তো এই যে জনগোষ্ঠী, এটাকে যখন আপনি শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখছেন, আপনার ভয়টা কোথায়? যে ওরা শিক্ষিত হয়ে গেলে আপনার মূল ধারায় চাকরি বাকরিতে ঢুকে যাবে। কেন ওদের কারিকুলাম মেনটেন করে আপনার পড়াশোনার ব্যবস্থাটা করে দেন না? ওদের উপর ছেড়ে দেন না? ওদেরকে সেই স্বাধীনভাবে লেখাপড়া করার সুযোগটা করে দেন না? একটা জাতি গোষ্ঠীকে কিন্তু আপনি শিক্ষার আলো থেকে মানে ফোর্সফুলি বঞ্চিত করছেন। এটা কিন্তু একটা বড় অপরাধ হিসেবে সামনে আসবে। 1, 2 নাম্বার হচ্ছে, যখন আপনি শিক্ষার থেকে তাকে বঞ্চিত করবেন, তখন কিন্তু তার ভিতর ক্ষোভ, রাগ ইত্যাদি বিষয়গুলি কিন্তু জন্ম নেবে এবং তার তো কোনো কাজ থাকে না।
তখন কি হয়, এই সশস্ত্র গ্রুপগুলো, তারপর ড্রাগ, এই জিনিসগুলোর সাথে সে সম্পৃক্ত হয়ে যায়। এই জায়গাটিতে কিন্তু এখন পর্যন্ত সামাজিক উদ্যোগ বা আমাদের তরফ থেকে যারা কাজ করেন, আমরা হ্যাঁ অনেক বড় বড় সেমিনার করি, সিম্পোজিয়াম করি, ভিতরে কাজ দেখাই, কিন্তু মূলত তাদেরকে এঙ্গেজ করে, তাদের সোসাইটির লোককে এঙ্গেজ করে কাজগুলি করা, এই কাজটি কিন্তু আসলে হচ্ছে কাগজে কলমে। দৃশ্যত সেই ধরনের কাজ অনেক অনুপস্থিত। আপনি যেইভাবেই বলেন না কেন, যে প্রজেক্ট ডিজাইনগুলি হচ্ছে, সেই প্রজেক্ট ডিজাইনের ভিতর দেখবেন সব কিছু লোক দেখানো। এই জায়গাটা থেকে সরে আসতে হবে আমাদের, কারণ আমাদের এইটা কেমন ধরনের লোক যেমন দেখানো মনে ধরেন হচ্ছে? 6 মাস 9 মাসের বিষয় না, কিন্তু প্রথমে আমরা বলি, শুরুর থেকে আমরা অনেকে বলার চেষ্টা করেছিলাম। প্রথম যে মৌলিক কথাটা আমাদের ভাইয়ের মুখ দিয়ে আসছিল, সেটা হচ্ছে রোহিঙ্গাদের একটা ইয়ে আছে, সেটা হচ্ছে তারা তাদের সীমান্তের খুব বেশি দূরে যেতে চায় না। এবং তার মুখ দিয়েই প্রথম আসছিল, আমরাও এটাকে মনে করেছিলাম যৌক্তিক, যে বর্ডারের 0 পয়েন্টের কাছাকাছি এলাকায় তাদেরকে রেখে দেওয়া, কারণ তারা যাতে তাদের ভিটাটা প্রতিদিন দেখতে পারে। এখন আপনি অবাক হয়ে যাবেন, এখনও কিন্তু ক্যাম্প থেকে প্রতিনিয়ত মানুষের ওপারে যাওয়া আসা, ওখানের সম্পদের খোঁজ খবর নেওয়া, কোনো কোনো ক্ষেত্রে নানান জিনিস বিক্রি করা, গাছ বিক্রি করা, এইসবের ভিতর কিন্তু যুক্ত। এখন ওকে যখন আপনি ওই কোনো দ্বীপে নিয়ে আটকায় রাখবেন, তখন সে তো ওই দ্বীপে থাকবে না, কারণ তার তো সব অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বেশিরভাগ আশা আকাঙ্ক্ষা তার জায়গায় ফিরে যাওয়া। সে তো পাহাড়ের উপর উঠে সে তার গ্রামটাকে দেখে। তো এই জায়গাগুলিতে আমরা আসলে তাদেরকে রাখার ব্যাপারে প্রথম থেকে আমাদের একটা ধারণা ছিল 3 মাস 6 মাস। এই 3-6 মাস করতে যে আমাদের এখন কয় বছর হলো, 7-8 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, আমরা কিন্তু সমাধানে পৌঁছাতে পারিনি। এবং এখন যেই জায়গাটাতে আটকে আছে, এখান থেকে বেরিয়ে যাওয়া অনেক কঠিন একটা ব্যাপার। এমদাদ সাহেব যে কথাটা বললেন, আমি একমত। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এই সমস্যাটাকে আপনি শুধু সামরিক দিক থেকে দেখবেন কেন, শুধু নিরাপত্তার বিষয়টাকে কেন দেখেন, নিরাপত্তার পাশাপাশি আপনি মানবিক বিষয়টাকে কেন সামনে আনবেন না? আপনি দেখেন, এই যে একটা সম্মেলন করছেন, এখানে সব আমাদের সরকারের সব মহলকে কি যুক্ত করা হয়েছে? যাদের এঙ্গেজমেন্টটা দরকার ছিল, সেখানেও কিন্তু আমার কাছে মনে হয় একটা গ্যাপ রয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর রাখে এবং রোহিঙ্গাদের ভিতরে যারা রোহিঙ্গা রাজনীতি, রোহিঙ্গাদের তো রাজনৈতিক ইয়ে ছিল, এদের কিন্তু উপস্থিতি আমি খুব বেশি চোখে পড়ছে না আমার। ওই ঘুরে ফিরে ওই যে কয়েকজন ব্যক্তি যারা বিদেশে অ্যাডভোকেসির কাজটা করেন, আর বাংলাদেশেও এরকম যে ব্যক্তিগুলি, এরাই কিন্তু ঘুরে ফিরে ওই সেমিনার করছে, সিম্পোজিয়াম করছে, বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে। এবং আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে, সব সময় আমরা এটাকে সিকিউরিটির জায়গার থেকে দেখি, তো ফলে দেখা যায় আমাদের সিকিউরিটি এজেন্সিগুলিকে আমরা দায়িত্ব দিয়ে দিই যে তোমরা এই আওয়াজ তোলো, তোমরা এটা করো, তোমরা এই কাঠামো দ্বারা করো। এইটার ফলে হয়েছে কি, স্বাভাবিক যে ভয়েস, যে ডিমান্ড, যে কথাগুলি স্বাচ্ছন্দ্যে বলবে, সেই জায়গাটাতে নাই। বরং কখনো কখনো সংঘাত তৈরি করে দেওয়া হয়, এবং এটা বাইরের থেকে তৈরি করে দেওয়া হয়, বা তাদের ভিতর যখন তৈরি হয় তাতে কার লাভ? সমাধান করার সংঘাত চেষ্টা তৈরি হয়। করে কার লাভ? আমাদের তো নানান কৌশল চিন্তা করি আমাদের মাথার ভিতর। যেমন একসময় আমরা মনে করছি যে রোহিঙ্গারা সংঘবদ্ধ লিডারশিপের আওতায় যদি চলে আসে, তাহলে আমার থ্রেটের মাত্রা বেড়ে যায়, এরকম কথা কিন্তু আমরা শুনেছি। আসলে বিষয়টা তা না। আপনি যদি এদেরকে ফেরতও পাঠাতে চান, তাদেরকে তো সংগঠিত হওয়ার সুযোগ দিতে হবে, তাদের ভয়েসটাকে তো রেজ করতে দিতে হবে। জি, আজকে সমস্যাটা কিন্তু দেখেন, মূল সমস্যা হচ্ছে রোহিঙ্গা সংকটের মূল মানে সমস্যা হচ্ছে মায়ানমার আর রোহিঙ্গাদের ভিতরে। আমরা তো কাস্টোডিয়ান, আমাদের কাছে আসছে আশ্রয়ের জন্য, আমরা আশ্রয় দিয়েছি। এই আশ্রয় দেওয়ার পরে আমাদের যে দায় দায়িত্ব দাঁড়ায়, এই দায় দায়িত্বর থেকে আমরা মুক্তি পেতে হলে ওই রোহিঙ্গাদেরকে তার ভয়েসটা রেজ করার সুযোগ দিতে হবে। জি, এবং মায়ানমারের সাথে সুস্পষ্টভাবে আলাপ আলোচনা করতে হবে, এবং ওইখানে যে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলি রয়েছে, তাদের সাথে এঙ্গেজমেন্ট হতে হবে।
জি, ধন্যবাদ। মেজর এমদাদ, আপনার কাছে ফিরে আসতে চাই। অনেকে বলেন যে মিয়ানমারের যুদ্ধটা আসলে গৃহযুদ্ধ না হয়ে এক ধরনের প্রক্সি যুদ্ধ, এবং সেখানে যে শক্তিগুলোর নাম এরই মধ্যে এসেছে, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, তাদের এক ধরনের লড়াই সেখানে চলছে। সেটা আসলে কতটুকু বাস্তব বলে আপনি মনে করেন, এবং এই শক্তিগুলোর প্রভাব যতদিন থাকবে ততদিন আসলে সেখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার মতো অবস্থা তৈরির কোনো সুযোগ আপনি দেখেন কিনা? ধন্যবাদ। প্রথমত সেখানে রাখাইন স্টেট মিয়ানমারের একটা অবিচ্ছেদ্য এখনো পর্যন্ত অংশ হলেও সেখানে ভূ রাজনীতির অনেকগুলো স্টেক হোল্ডার তারা একেবারে কার্যকরভাবে তাদের উপস্থিতি সেখানে বিদ্যমান। যেমন প্রথমত আপনার চীনের ব্যাপক উপস্থিতি রাখাইন অঞ্চলে আছে। সেটা হচ্ছে আপনার তার ডিপ সি পোর্ট, যেটা আপনার মালাক্কা থেকে চায়না অলরেডি দে হ্যাভ শিফটেড দেয়ার ফোকাস অন টু দ্য ওয়েস্টার্ন মিয়ানমার, অর্থাৎ রাখাইন অঞ্চলের চকপিও ডিপ সি পোর্ট, একই সাথে চকপিও ডিপ সি পোর্ট থেকে তার গ্যাস লাইন, পাইপ লাইন, যেহেতু মালাক্কাতে অনেকগুলো সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সেখানে সৃষ্টি হয়েছে চীনের বিরুদ্ধে। সো চীন এইদিকে চলে আসছে, এই প্রান্তে চলে এসে সেখান থেকে ওভার দ্য বে অফ বেঙ্গল দে আর রিচিং ইন্ডিয়ান ওশান ভেরি সেফলি অ্যান্ড আনইন্টারাপ্টেডলি। তো সেখানে সেটাকে আবার ডিসরাপ্টেড করার জন্য এখন নতুন নতুন ওখানে যেই পার্টিগুলো গজাচ্ছে বা সশস্ত্র গোষ্ঠীগুলো গজাচ্ছে, তার বিরুদ্ধে চীন আবার সেখানে স্থানীয় গ্রুপগুলোকে, সশস্ত্র গ্রুপ, অর্থাৎ সশস্ত্র গ্রুপ বলাতে এই সেন্সে সিকিউরিটি গার্ড তারা নিয়োজিত করেছে সেখানে। একই সাথে রয়ে গেছে ভারতের এখানে বৃহৎ একটি, সেটা হচ্ছে কালাদান মাল্টিমোডাল মাল্টি ট্রানজিট প্রজেক্ট যেটা রয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ চাবাহারে যে পরিমাণ ইরানে যে পরিমাণ তারা বিনিয়োগ করেছে বন্দরে, তার থেকেও বেশি সিটিওয়ে বন্দরে তারা ইতিমধ্যেই সেখানে বিনিয়োগ করেছে। উদ্দেশ্য কলকাতা হয়ে, সিটিওয়ে হয়ে, ওভার দ্য কালাদান তারা প্লেটোয়া হয়ে আইজল পর্যন্ত পৌঁছে যাওয়া, তাদের একটা স্ট্র্যাটেজিক লিঙ্ক আপ করা তাদের সেভেন সিস্টারের সাথে, এবং সেটা তারা হয়তো প্রয়োজন আরও বেশি অনুভব করছে এখন অতি সম্প্রতি বাংলাদেশের নানা টানাপোড়েনের মাধ্যমে। তো সেখানে ভারতের সেটা রয়েছে উপস্থিতি। একই সাথে আমি অতি সম্প্রতি আমি বিবিসি ওয়ার্ল্ড আমাকে দাওয়াত করে একটা অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল। তাদের সেখানে ফোকাল পয়েন্ট যেটা ছিল, মেইন তাদের কনসার্ন যেটা থেকে, সেটা হচ্ছে এনি ফিউচার ট্রেড ওয়ার বিটুইন দ্য টু ইকোনমিক, অর্থাৎ সুপার পাওয়ার, যে চায়না অ্যান্ড এবং ইউনাইটেড স্টেটের মধ্যে। যেহেতু চায়না এখন তার লিটল বার্টিনের হিসাব অনুযায়ী বা চায়নার যে জিও স্ট্র্যাটেজিক মুভ, তার মধ্যে তার বেল রুট ইনিশিয়েটিভের জন্য চকপিও ইজ দ্য নাম্বার 1 প্রজেক্ট, এবং এই আমেরিকানরাও সেটা খুব ভালোভাবেই বুঝেন। তারা এখন সেখানে ব্যাপক তাদের উপস্থিতিকে নিশ্চিত করার জন্য হয়তো এই অঞ্চলটাকে আরও বেশি করে ভোলাটাইল করবে, যেন তাদের ইন্টারফারেন্সটা সুযোগটা এখানে আসে হয়। এবং সেখানে হয়তো রাখাইন স্টেট, আপনার এদিকে মিজোরাম, তারপরে মণিপুর নিয়ে আপনার এই পুরো অঞ্চলটাই এক ধরনের ভোলাটাইলিটির মধ্যে থাকবে, যার যার সেখানে অবস্থান নিশ্চিত করার জন্য। এবং চীন সেটাকে কাউন্টার করবে, কোনো সন্দেহ নেই। ভারত তার স্বার্থটাকে সেখানে রাখবে। যদিও আমরা আলোচনা করছি রোহিঙ্গা, কিন্তু রোহিঙ্গারা সংকটটা এমন একটা পর্যায়ে রোহিঙ্গাদের জন্য যাচ্ছে, দুটা জিনিস হবে। একটা হচ্ছে এই জিও স্ট্র্যাটেজিক স্টেক হোল্ডারদের কম্পিটিশন এবং তাদের স্বার্থ সংরক্ষণ। সেখানে রোহিঙ্গারা ভবিষ্যতে যে কোনো একটা দল যদি এখানে তার পক্ষে টানার জন্য ইন্ধন দেয়, তখন বাংলাদেশের জন্য সমূহ একটা ঝুঁকি তৈরি হয়ে থাকবে সেখানে। ইন্ধন বলতে কি আপনি তাদের সামরিকভাবে সংগঠিত করার সম্ভাবনার কথা বলছেন? ডেফিনেটলি আপনি যখন এনকাউন্টার হবে এখানে, ধরুন একটা শক্তির সাথে আরেকটা শক্তি, যেমন অলরেডি মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের একটা গ্রুপকে, ভালো সালো 2-2,500-কে তারা এনগেজ করেছে, এবং তার ফলশ্রুতি হচ্ছে এখন আরাকান আর্মি রিপ্রাইজাল অন টু দ্য রোহিঙ্গাস, যার জন্য এই 1,13,000 না 1,80,000 না গিয়ে 1,13,000-এর অনুপ্রবেশ বাংলাদেশে। আরও বেশি রোহিঙ্গার ঢল এখন আমরা যেটা শুনছি, যে ইতিমধ্যেই গত সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনী দে আর টেকিং দেয়ার প্রিপারেশন টু লঞ্চ অ্যান্ড ম্যাসিভ অ্যাটাক অন টু দ্য আরাকান আর্মি। এটা যদি হয়, কারণ অলরেডি তারা দে কাট দ্য সাপ্লাই রুট অফ অল আরাকান, যত আরাকানের সাপ্লাই রুট ছিল রেঙ্গুন থেকে বা ম্যাগুয়া ডিভিশন থেকে বা ইরাবতী ডিভিশন থেকে এগিয়ে বাগর থেকে, সবগুলোকে তারা অলরেডি ব্লক করেছে। যার জন্য বাংলাদেশের এখন জেলেদের এরা ধরে নিচ্ছে, এই কয়দিন থেকে প্রচুর জেলে ধরে নিয়েছে।
এটার পেছনে কারণ হচ্ছে তাদের অর্থের এখন সংকট। অর্থ দিয়ে বাংলাদেশ থেকে সেই সরবরাহটাকে নিশ্চিত করার জন্য তারা মরিয়া হয়ে উঠবে। তো সেখানে নাপ থেকে ধরছে তারা জেলেদেরকে, এবং সেখানে চাঁদাবাজি যখন চাঁদা দিতে পারছে না ধরে নিয়ে যাচ্ছে, হয়তো এখন তাদের থেকে র্যানসম চাইবে, যেই টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে তারা হয়তো তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি তারা সংগ্রহের জন্য তারা উঠে পড়ে লাগবে, প্রয়োজন পাবে। এবং সেখানে প্রচন্ড একটা এখন অভাববোধ মানুষের মধ্যে আছে, সেটা নানা ধরনের। কিন্তু বাংলাদেশের ভেতরে থাকা যারা রোহিঙ্গা ক্যাম্পে আছেন তাদের আসলে এই ধরনের সামরিক কোনো কার্যক্রমে অংশ নেওয়ার সম্ভাবনা কতটুকু? যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাদের রাখা হয় সেটা কি এতটাই দুর্বল? আর রোহিঙ্গাদের কথা বলছেন? জি না না, এটা রিক্রুটমেন্টটা হয়েছে যারা রোহিঙ্গা ওখানে আছে তাদের মধ্যে। কিন্তু বাংলাদেশের থেকে সেটার সম্ভাবনা দেখেন না আপনি? না, এখানে সম্ভাবনা এটা হবে, এই সম্ভাবনা যখন বৃহৎ শক্তির আরো বেশি এখনো পর্যন্ত এটা মিয়ানমার সেনাবাহিনী করেছে। বাট এখানে যদি ধরেন কোন শক্তি পক্ষ মনে করে তার জনবলের প্রয়োজন, প্রশিক্ষণের প্রয়োজন, তাদের প্রশিক্ষণ দিয়ে তার সাথে ব্যবহার করবে, তখন কিন্তু, যেমন আমি এখনো পর্যন্ত একটা সন্দেহ পোষণ করি, বাংলাদেশে যখন 50,000 উপরে যখন ইউনিফর্ম ধরা পড়েছে, এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় যে ইউনিফর্ম কার জন্য তৈরি করা হয়েছিল, কারা তৈরি করেছে। যেমন সন্দেহের তীরটা আমাদের সমস্ত চ্যানেলগুলো প্রথম কুকিচিনের দিকে দিয়েছে। ওদের সংখ্যাই হলো 1 থেকে 150, 200, বড় জোর 250। তো 250 মানুষ 50,000 ইউনিফর্ম, এবং তাদের ইউনিফর্ম আছে এক্সিস্টিং। তারা কখনো বলে নাই, ফেসবুকে তারা সবসময় তাদের ইউনিফর্ম দেখাচ্ছে, সচেতন, আপনারাও হয়তো দেখবেন তাদের ইউনিফর্ম। তারা বলে নাই যে আমাদের ইউনিফর্ম রং আমরা কালার বদলাচ্ছি বা এটা করছি সেটা করছি। বাট আমাদের কিন্তু বাংলাদেশে চট্টগ্রামে 50,000 ইউনিফর্ম কিন্তু ধরা পড়েছে, এবং সেটা কাদের জন্য, কি উদ্দেশ্যে, কারা তৈরি করেছে, হয়তো বৃহৎ যদি ওখানে একটা অ্যালায়েন্স হয়, কোনো শক্তি যে অ্যালায়েন্সের মাধ্যমে সেখানে তার জন্য, তার স্বার্থ সিদ্ধির জন্য, তার একটা যদি ফিউচার প্ল্যানের জন্য যদি সেখানে কোনো একটা তাদের আউটপোস্টের মতো একটা শক্তি বা একটা অঞ্চল বা আরেকটা দেশের সৃষ্টি করার যদি পায়তারা করে, তখন কিন্তু এই রোহিঙ্গারা কিন্তু একটা বিশাল একটা ঝুঁকি আমাদের জন্য তৈরি করে রাখবে। সেটাকে আমি সবসময় বলি ইটস এ ভলকানো, উই আর ওয়েটিং টু সি দ্য ইরাপশন অ্যাকচুয়ালি। যার জন্য এখন মিয়ানমার সেনাবাহিনীকে সামরিক জনতার সাথে বাংলাদেশের একদম, আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয়, এখানে আমার 2জন সহ আলোচক আছেন, তারা অত্যন্ত শ্রদ্ধাভাজন, এবং আমি জানি যে ওনাদের এ ব্যাপারে বোধ, মনন এবং দূরদৃষ্টি অনেক বেশি। ওনারা হয়তো এটা চিন্তা করে দেখবেন যে এইটা যদি অচিরেই মিয়ানমার সেনাবাহিনীর সাথে, সামরিক জনতার সাথে যদি এটা নিয়ে আমরা তাদেরকে এনগেজ না করি, আমি জানি না কেন, অসুবিধাটা কোথায়। এখনো পর্যন্ত আমরা সারা বিশ্বের সবাইকে টানার চেষ্টা করতে পারতেছি, কিন্তু মিয়ানমারের কাছে টানার জন্য সামরিক জনতাকে, সে তার দেশে কি শাসন চালাবে সেই তার ব্যাপার। আমিও গণতন্ত্র করি, আমার কোনো গণতন্ত্র আছে সেটাও আমরা বুঝি না, কিন্তু সেখানে এই যে গণতান্ত্রিক সরকার তারপরে সামরিক সরকার, এটা না বলে এখানে হচ্ছে আমার দেশের স্বার্থটা কিসে, আমার দেশের জন্য ঝুঁকি যেটা বসে আছে, সেই ঝুঁকিটাকে আমি সেটাকে কিভাবে আমি মার্জিনালাইজ করব, সেই জিনিসটার যদি আমার দৃষ্টিপাত করতাম, তাইলে আমি আরাকান আর্মির দিকে অত বেশি নজর না দিয়ে, একটা নন স্টেট অ্যাক্টরের দিকে না দিয়ে, বরং আমি মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরো বেশি করে করে মধ্যখানে হয়তো একটা দুতিয়ালি করা যেত, যদি এটা অত্যন্ত, আমরা সারা পৃথিবীতে পিস কিপার হিসেবে আমাদের একটা সুনাম আছে, সেখানে মিয়ানমার সেনাবাহিনী হয়তো আমাদের ডিপ্লোম্যাটিক আমরা একটা প্রস্তাব দিতে পারতাম যে আমরা উই ক্যান সেন্ড আওয়ার পিস কিপার্স ইন আরাকান স্টেট, তোমার আরাকান আর্মির সাথে তোমাদের মধ্যখানে থেকে আমরা সেটা হয়তো করে দিতে পারি, বিনিময়ে তুমি রোহিঙ্গাদের নাও, ওদের সেটেল করো, আমরা উই আর রেডি টু হেল্প ইউ। এই ধরনের কোনো অ্যাক্টিভ কোনো এনগেজমেন্ট এ পর্যন্ত, যেটা মনির ভাই এবং জনাব নূর খান সাহেব বললেন, যে ওনারা যেটা দেখছেন না, এটা বাস্তব, যে আমাদের একটা লং টার্ম যে একটা প্ল্যান, এই 2জন ব্যক্তি যে এখানে বসে আছেন, আমি জানি ওনাদের কি পরিমাণ অভিজ্ঞতা এর মধ্যে আছে, আমি জানি না ওনাদের কখনো ডাকা হয় কিনা যে ওনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমার মনে হয় এই সমস্যাগুলির একটা ওয়ে আউট হতো। মেজর আমদাদ, অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। জনাব নূর খান, আপনার কাছে এই প্রসঙ্গেই ফিরে আসতে চাই, রোহিঙ্গাদের সামরিকভাবে কোনোভাবে এই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার বাংলাদেশে যারা আছে তাদের সেই সম্ভাবনা দেখেন আপনি? দেখেন, জড়িয়ে পড়া না, উপস্থিতি তো আছে, এটাকে তো অস্বীকার করার উপায় নেই, কারণ রোহিঙ্গাদের ভিতরে তো সশস্ত্র গোষ্ঠীগুলি রয়েছে, এবং এই সশস্ত্র গোষ্ঠীর নেতা ধরা পড়তেছে একেবারে দেশের অভ্যন্তরে, এটা কিন্তু আমাদের শঙ্কায় ফেলে দেয়। আর আরেকটা জিনিস হচ্ছে, ভূ রাজনীতির যত
মানে টালমাটাল অবস্থায় আসবে, তত এই ধরনের গ্রুপগুলোর সংঘবদ্ধতা, অপারেশন বা তাদের রিক্রুট করা বা তাদের কাঠামোবদ্ধ করা, এই কাজগুলি কিন্তু বেড়ে যাবে। ফলে এইখানে আমাদের যে জিনিসটা করা খুব জরুরি সেটা হচ্ছে খুব দ্রুততম সময়ের ভিতরে আমাদের একটা পরিকল্পনা দাঁড়া করানো দরকার। এই পরিকল্পনার অভাবের কারণে আজকে আমাদের স্ট্র্যাটেজি একটা থাকছে, আগামীকালকে আরেকটা হচ্ছে। আমরা স্থির থাকতে পারছি না। আপনার খেয়াল থাকার কথা, এই মানুষদেরকে ওই চড়ে নেওয়ার জন্য একটা পরিকল্পনা হলো, সেটা সাকসেস হয়নি, পরে আবার ওইটা থেকে সরে আসলো। এই মানুষদেরকে ফিরে মানে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার জন্য নানান ধরনের স্লোগান এদের ভিতর থেকে দেওয়ানোর চেষ্টা করা হলো। এটা বাইরে থেকে চেষ্টা করা, এবং সেটা ব্যর্থ হলো। তার মানে কি, আমাদের স্ট্র্যাটেজি কখনো ছিল না। এইটা না থাকার কারণে আমরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি বিপদে পড়ে গেছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যখন যে সরকার আসে, সস্তা বাহাবা পাওয়ার একটা মাধ্যম হচ্ছে রোহিঙ্গা। মনে কিছু করবেন না, এটা খুব অপ্রিয় হলেও সত্য যে রোহিঙ্গার প্রশ্নটিকে সামনে নিয়ে এসে আমরা কিছু প্রোগ্রাম সাজিয়ে এমন একটা ভাব দেখাতে চাই যে আগামীকালকে আমরা থাকলে আমরা এটা সমাধান করে ফেলবো। এটা সমাধান যে অনেক গভীরে, এটা মানে সমাধান করতে হলে যে অনেক গভীরে আমাকে যেতে হবে। জি। এবং আজকে দুটো প্রশ্ন, আপনি সব মহল থেকে দুই ধরনের প্রশ্ন আসছে। একটা হচ্ছে নন স্টেট অ্যাক্টরসদের সাথে আপনি আলোচনা করবেন কিনা, আরেকটা হচ্ছে মায়ানমার সরকারের সাথে আলোচনা করে, সামরিক সরকার বলেন তার সাথে আলোচনা করে সমাধানে যাবেন কিনা, এবং সমাধানে কি আপনি এককভাবে তাদের সাথে আলোচনা করে যাবেন না অন্যদেরকে যুক্ত করে যাবেন। আপনার দেখেন, গণহত্যা নিয়ে কত কিছু হলো না, আইসিজিতে যাওয়া হলো, কত কিছু, তারপর ঝিমিয়ে গেল, এইটাকে বেগবান করা গেল না। ফলে আপনি যদি মায়ানমারের সাথে এঙ্গেজমেন্টেও যান, সেক্ষেত্রেও তো আপনি তাকে দুর্বল করে আপনাকে যেতে হবে, তা না হলে তো আপনি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে অনেক পারবেন না। ধন্যবাদ। জনাব আসিফ মনির যদি আর কিছু যোগ করার থাকে। না, এই ব্যাপারটাই যে এখন যেটা এখানে আলাপ আসছে যে বিভিন্ন পক্ষের সাথে আমরা যেটা বিভিন্ন সময় দেখেছিলাম যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আমরা উভয় পক্ষের সাথে এনগেজমেন্টে যাচ্ছি, কিন্তু যেটা লিটন ভাই এখন বললেন জরুরি যে আমাদের লং টার্ম কোনো প্ল্যান নাই। আমরা এক এক সময় এক একভাবে এটার একটা কুইক ফিক্স যদি আমরা বলি, সেরকম একটা চিন্তার জায়গায় আমরা যাচ্ছি। তো ঘুরে ফিরে ওইটাই যে এটার একটা লং টার্ম জায়গায় চিন্তা করতে হবে, এবং যে প্রক্রিয়াতেই হোক না কেন সেটার মধ্যে অবশ্যই আন্তর্জাতিক আলোচনাটা লাগবে। কারণ এখানে যেহেতু আন্তর্জাতিক বিভিন্ন মহলের এবং স্বার্থ আছে, মিয়ানমারের সাথে অনেক রাষ্ট্রের স্বার্থ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে একেবারে আশেপাশে মিয়ানমারের আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, যেটা একটু আমরা আলাপে শুনলাম এখানে ভাইয়ের বলছিলেন, তো সেরকমভাবে এটা আলাপে তাহলে সবার সাথেই থাকতে হবে। কিন্তু ঘুরে ফিরে এগুলো পাশ কাটিয়ে যাওয়ার মতো একটা অবস্থান তৈরি হচ্ছে, এটাই। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।